এর আগেও আমরা এটা নিয়ে বেশ কয়েকবার প্রোগ্রাম করেছিলাম, সেলিম ভাই সহ করেছিলাম। আমরা আমাদের দলের জায়গা থেকেও আমরা আমাদের আপত্তির বিষয়টা জানিয়েছিলাম যে বাংলাদেশের একমাত্র কৌশলগত বন্দর যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই তো গত কয়েক বছর আগে নেপালের বৈরুতে যে আপনার সেখানে যে বন্দরে একটা আপনার ধ্বংসযজ্ঞ হয়েছে সেটা আপনারা দেখেছেন। বাংলাদেশের ভৌগোলিক কারণেই বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে চিটাগং পোর্ট। এবং গতকালকে তো আসামের মুখ্যমন্ত্রী সে তো হুমকি দিয়েছে যে বাংলাদেশ যদিও বাংলাদেশ থেকে বলা হয় নাই, যদি ভারতের চিকেন নেকের দিকে চোখ তুলে তাকায় বা কোনো সমস্যা করে বাংলাদেশের দুই দিক থেকে তারা করবে, বিচ্ছিন্ন করে ফেলবে চট্টগ্রামকে, লালমনিরহাটকে। এটি কিন্তু আসামের মুখ্যমন্ত্রী বলেছেন। এবং বিজেপির যারা আপনার এই ধরনের একটা সবসময় একটা সংঘাতপূর্ণ এবং সাম্প্রদায়িক রাজনীতি প্রমোট করে আসছে ইন্ডিয়াতে, এবং এইখানের একটা ছোট্ট বিষয়কেও এত ফেব্রিকেটেড করে তারা অপপ্রচার করে এবং প্রোপাগান্ডা ছড়ায়, যেটা এই পট পরিবর্তনের পরে দেখেছেন কন্টিনিউয়াসলি সমস্ত মিডিয়াগুলোয় যে এই সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। এমনকি এই গত কয়েকদিনের ঘটনায়, বাংলাদেশের ঘটনায় আমরা দেশ থেকে জানি না, ইন্ডিয়ান মিডিয়া ক্রমাগত বলা চলে মেইন স্ট্রিম অনেক মিডিয়াও এই কু হচ্ছে, এই ইউনুস সরে যাচ্ছে, অমুকে চেয়ারে বসতেছে, এই জন্য হাস্যকর কতগুলা মানে গল্প গুজব এবং সাংবাদিকতাকে একেবারে হাস্যকর বস্তুতে পরিণত করেছে। তো সেইখানে তাদের এই হুমকি, এটা নিশ্চয়ই এই মুহূর্তে আমার মনে হয় যে আমাদের একটা বিবেচনার বিষয়। চট্টগ্রাম বন্দরের যে নিউমোরিং টার্মিনাল যে প্রতিষ্ঠানকে দেওয়ার কথা বলা হচ্ছে, ডিপি ওয়ার্ল্ড বলা হচ্ছে এটা একটা দুবাই ভিত্তিক কোম্পানি, কিন্তু প্রকৃত অর্থে এটা মার্কিন কোম্পানি। আর দুবাই হলেই কি, মধ্যপ্রাচ্য তো পুরোটাই সাম্রাজ্যবাদীদের পায়ের নিচে। পুরো আরব বিশ্বের নেতাদের সামনে, তাদের মানে নাকের ডগায় এবং চোখের সামনে ফিলিস্তিনকে পিষে ফেলছে। কোন আরব নেতা কথা বলছে? দেখছেন আপনারা কোন আরব নেতারা কথা বলছে? বরঞ্চ কাতার থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রই তো সাম্রাজ্যবাদীদের বড় বড় ঘাঁটি। তো কাজে মধ্যপ্রাচ্য ভালো তারা পারফর্ম করছে, চালাচ্ছে, তাই বলে আমাদের এইখানেও চালাক, ওইভাবে এটাকে সহজ সরলভাবে দেখার অবকাশ নাই। এবং সবচেয়ে মানে আমাদের কাছে অবাক লাগে, এই আপনার প্রতিষ্ঠানকে ডেকে এনেছিল বা একে পোর্ট দেওয়ার জন্য বন্দোবস্ত করেছিল সালমান এফ রহমান, শেখ হাসিনার আমলে। তো এই সরকার কেন সেটা কন্টিনিউ করবে? আমরা শেখ হাসিনা দেশ বিক্রি করে, দেশ ধ্বংস করে ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করেছে, তার বিরুদ্ধে আন্দোলন করে হটাইলাম। তো এখন এই বন্দর, অন্য অনেক দিক শেখ হাসিনার খারাপ, কিন্তু বন্দর যে উদ্যোগ নিয়ে গেল, ব্যবস্থাপনা নিয়ে গেল, এইটা আমরা শেখ হাসিনারটাকেই ভালো বলছি, মানে এইটা শেখ হাসিনারটা আমরা রাখতেছি। এইটা তো আসলে আমি মনে করি যে এটা দ্বিমুখী এবং দ্বিচারিতা। এইটা আমরা কোনোভাবেই আশা করি না। এবং হ্যাঁ, আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো প্রতিষ্ঠানকে দেন, আপনি ওপেন টেন্ডারে দেন, প্রতিযোগিতার মধ্যে দিয়ে আপনি কোনো প্রতিষ্ঠানকে চুজ করেন, একটা প্রতিষ্ঠানকে তো আপনি ডিপিএম মানে ডাইরেক্ট এইভাবে দেওয়া, যেটা শেখ হাসিনা দিয়ে গেছে। শেখ হাসিনা তো আমরা দেখেছি যে আপনার ওই ঝুড়ির ডিমের মতো কিছু ভারত রাখতে চেয়েছিল, কিছু চায়না রাখতে চেয়েছিল, আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে সবসময় তুলোধুলো করেছে, আবার তাদেরকেও সালমান এফ রহমানকে দিয়ে ম্যানেজ করতে চেয়েছিল, সাবের হোসেন চৌধুরীদেরকে দিয়ে ম্যানেজ করতে চেয়েছিল। তারা তো ম্যানেজ করে থাকতে চেয়েছিল। আমরা তো চাই না বাংলাদেশকে বানরের রুটির মতো একটা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বানিয়ে কেউ এখানে ক্ষমতায় থাকবে এবং কেউ ক্ষমতা গ্রহণ করবে। সেই কারণে আমরা পরিষ্কারভাবেই মনে করি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সচেতন রাজনৈতিক দল, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, বিএনপি সহ সবাই বলছে, এমনকি সামরিক বাহিনীও বলছে যে বন্দর কিংবা করিডোরের মতো সিদ্ধান্ত এটা নির্বাচিত সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে বা এলে সিদ্ধান্ত হবে। সেই জন্য সামরিক বাহিনীকে ভিলেন বানানো হচ্ছে। যে সেনাবাহিনী 5ই অগস্টের পূর্বেই বলতে গেলে কার্যত ছাত্র জনতার আন্দোলনের পক্ষে একটা অবস্থান নিয়েছে, এবং রাজনৈতিক দলগুলো এখন সত্যি কথা বললে যেহেতু আমার ওপেন প্ল্যাটফর্মের কথা তো বাইরে যাচ্ছে, সব মানুষ দেখতে পারবে, শুনতে পারবে। একজন সাধারণ মানুষ যেভাবে রাষ্ট্রকে দেখে, একজন রাজনৈতিক নেতা সে তো সেইভাবে রাষ্ট্র ওইভাবে সাদাসিধেভাবে দেখে না, তার অনেক কিছু চিন্তা করতে হয়।
বাংলাদেশের একটা বিশাল প্রতিবেশী রাষ্ট্র, কথা বললেই তো হবে না, তার সাথে আপনি যুদ্ধ করতে পারবেন? কি আছে আপনার? ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। পাকিস্তানে তো পারমাণবিক বোমা আছে, আপনার কি আছে? তবে আমাদের সেই ক্ষেত্রে যে কৌশলগত অবস্থানগুলো নেওয়ার প্রয়োজন, সেই ক্ষেত্রে এখন যে এই সরকারের অত্যন্ত যে দুর্বল ভিত্তি, দেশের মধ্যে 5ই অগস্ট কেন্দ্রিক একটা রাজনৈতিক ঐক্য তৈরি হলো, এখন সেটা নানান কারণে বিভাজন তৈরি হয়েছে। আর তৈরি হওয়াটা স্বাভাবিক, কারণ 5ই আগস্ট লক্ষ্য ছিল হাসিনাকে পতন ঘটানো। এখন হাসিনার পতন ঘটেছে, এখন সবাই যার যার পলিটিক্যাল আদর্শ নিয়ে, কর্মসূচি নিয়ে রাজনীতি করবে, স্বাভাবিকভাবেই সবাই ক্ষমতায় যেতে হবে। আমার দল না পারলেও নতুন দল হলে আমিও চাবো আমি ক্ষমতায় যাই। তো কাজে এখানে একটা প্রতিযোগিতা থাকবে। সেখানে আপনার এখন একেবারে চাইলেই আপনার আগের মতো আনকন্ডিশনাল ঐক্য এক জায়গায় দাঁড়িয়ে যাবে, ওইটা হবে না। এটা দুনিয়ার রীতি। তারপরেও যতটুকু মৌলিক বিষয় ঐক্যমত্যে পৌঁছানো যায় আমরা সেই চেষ্টাটি করব। কিন্তু নির্বাচন যত পেছাবে তত ষড়যন্ত্র হবে। এখন দেখেন, নির্বাচন কোন দল ব্যক্তি দেরিতে চাচ্ছে। কারণ ধর আমার দিয়ে যদি এক্সাম্পল দেন, এই সরকারের সব উপদেষ্টা তো ব্যক্তিগত আমাদেরকে চেনে, আমাদের কন্ট্রিবিউশন আছে, তারা জানে, তো আমাদের এটা মূল্যায়ন করে। সচিব, ডিসিএসপি সবাই এটা মূল্যায়ন করে, কারণ আমাদের জানে যে স্যাক্রিফাইসের ফলেই আন্দোলন বা তারা এই অবস্থানটা এসেছে। তো বলতে গেলে তো আমি যদি যাই বিভিন্ন জায়গায় তো সুবিধা পাবো, দল গুছাইতে পারবো, তারপরে অন্য দলের সাথে ফাইট করতে পারবো, তাহলে সময় পেলে আমার জন্য ভালো। এখন এই জন্য আমার মতো অনেকে হয়তো ভাবতে পারে নির্বাচন পিছাইলে আমার দলটাকে বড় করতে পারবো, আমি কিছু সুবিধা নিতে পারবো, আখের গুছাইতে পারবো। এই কারণে অনেকে নির্বাচন দেরিতে চায়। আর অনেকে মনে করছে যে সংস্কারগুলো বাস্তবায়ন ন্যূনতম অন্তত করা দরকার, সেই জন্য অনেকে মনে করছে কিছুদিন সময় লাগলে পেছানো যেতে পারে। তো সংস্কার বাস্তবায়নের পক্ষে কোন দল কি বিরোধিতা করেছে? অথচ বিএনপির মতো একটা বড় দলকে ভিলেন বানিয়ে লাভ আছে? বিএনপির মতো সাংগঠনিক কাঠামো সক্ষমতা এই মুহূর্তে কোনো দলের আছে? সরকার নির্বাচন হইলে তো সরকার গঠন তারা করবে, তাই হচ্ছে তাদের নেতারা রয়ের এজেন্ট, মুখে দালাল, অমুকে এইটা করতেছে, এই সমস্ত কথা বলে সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্ম মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। গতকালকে আমি বলছিলাম, সালাউদ্দিন সাহেব এই আন্দোলনে দিল্লি থেকে আমাদের সাথে, দিল্লি না শিলং থেকে কন্টিনিউয়াসলি আমাদের সাথে যোগাযোগ করেছে, পরামর্শ দিয়েছে, অনেক কথা বলছি, এখানে বলছি না। তারে দেখলাম আমাদের বিশিষ্ট ইউটিউবার আবার আজকে আমারও গালি দিচ্ছে, দেখ গালি, ওটা নো ম্যাটার। তার দ্বারা তো তার পরামর্শ পলিসি নিয়ে তো আমি রাজনীতি করি না, আমার বলতে হবে যে এটা না বললে অকৃতজ্ঞতা হবে। 2 লাখ টাকা করে বোধহয় 3, 4, 8 লাখ টাকা দিয়েছে ছাত্রদের, সরাসরি তাদের কাছে পৌঁছানো হয়েছে, তাদের মোবাইল কিনে দেওয়া হয়েছে, তাদেরকে আপনার পৌঁছে দেওয়া হয়েছে। তারে মানুষ রয়ের এজেন্ট, সে তাকে ট্রেনিং দিয়ে নাকি এখানে পাঠাইছে। এই সমস্ত বিভ্রান্তিগুলো যারা ছড়াচ্ছে, এদের উদ্দেশ্যটা কি? সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে চাচ্ছে, এই করতেছে, ইউনুসকে নামাইতে চাইতেছে, এইগুলো বলে পাবলিক সেন্টিমেন্টকে উত্তেজিত করে এখানে একটা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে আমাদের সচেতন থাকা খুবই প্রয়োজন। এবং আমি যেটা বলছি, আমরা যেটা বলতে চাই, রাজনৈতিক সরকার, বিএনপি তো অলরেডি স্ট্যান্ড আর ক্লিয়ার, বন্দরের প্রশ্নে তারা এটা সঠিক মনে করে না, করিডোর দেওয়াকেও তারা সঠিক মনে করে না। সুতরাং বিএনপি নির্বাচিত সরকার আসলেও তো আশা করি এই বিষয়ে সিদ্ধান্ত নিবে না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা 4টা আমাদের জাতীয় সংলাপ হয়েছিল, 15ই আগস্ট সরকারি ছুটি থাকবে কি থাকবে না, যখন হিন্দুদের দুর্গাপূজা সেটি কিভাবে নির্বিঘ্নে করা যায় সংলাপ হয়েছিল, আপনার ভারতের অপপ্রচার নিয়ে সংলাপ হয়েছিল সবাইকে দেখে। তাহলে বন্দর করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ডাকা যেত না, একটু আলাপ আলোচনা করা যেত না? আমরা প্রফেসর ইউনূসকে সম্মান করি, তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, কিন্তু তার পুরো ক্যাবিনেটে একটা পলিটিক্যাল লোক নেই। রাষ্ট্র একটা বড় পলিটিক্যাল প্রতিষ্ঠান, এটা সমাজকর্মী, এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলবে না। রাষ্ট্র চালাইতে হলে রাজনীতিবিদদের দরকার আছে। আমরা যেটা শুরু থেকে বলে আসছিলাম, হয় অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে এদিকে জাতীয় ঐক্যমত্যের সরকার করেন, অথবা এই যে উপদেষ্টা পরিষদ আছে এটাকে পুনর্গঠন করেন। যাই হোক, জাতীয় সরকার না পুনর্গঠন আপনারা করতে পারতেন। এখন এই যে ইশরাক হোসেন দেখছেন, আদালত রায় দিয়েছে উপদেষ্টা তাকে বসতে দেবে না, কারণ উত্তরে তার লোক বসাইছে পয়সা পাতি নিয়ে, কাজ বাজ ভাগ করে দিয়ে তাদের নেতা কর্মীদেরকে তৈরি করা, দক্ষিণটাও তাদের লাগবে। ইশরাক বসলে তো সমস্যা, তাহলে তো বিএনপি লোকের আধিপত্য থাকবে। তাহলে এই যে ইশরাক সমর্থকরা যে 5-7 দিন ধরে আন্দোলন করলো, এখন আমরা জানি না আসলে প্রধান উপদেষ্টা এই ধরনের কথা বলেছে কিনা। আমার বিশ্বাস তিনি বলবে না। তিনি এত মানে কি বলবেন, এত
ইম্যাচিউর লোক না, তিনি বলছেন আমি পদত্যাগ করব। কিন্তু এইটা মার্কেটে ছাড়লো কারা? সমস্ত নিউজে এই বিভ্রান্তি প্রপাগান্ডারা ছাড়লো কারা? এই নতুন দল আমাদের ছাত্র বন্ধুদের কয়েকজন এনসিপি, তারা হচ্ছে সোর্স। বিবিসি নিউজ করছে, রয়টার্স নিউজ করছে, নিউ ইয়র্ক টাইমস নিউজ করছে যে চাপে, নির্বাচনের চাপে ইউনূস পদত্যাগ করবেন। কেউ কি তার পদত্যাগ করার জন্য বলেছে? কোন দল তো আমরা বলি নাই। বিএনপি সহ অনেক দল আমরা বলছি যে দেশের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে ষড়যন্ত্র এবং সংকট তৈরি হচ্ছে, আর নির্বাচন একটা টাইমলাইনটা দিয়েছে, এটা অস্পষ্ট সময়, ডিসেম্বর থেকে আপনার জুন, কবে নির্বাচন, ডিসেম্বর জুনের মধ্যে কবে হবে, এর মধ্যে রোজা, ঈদ, কুরবানি, আবার বর্ষা। তাহলে আপনারা অন্তত স্পেসিফিক একটা মাস বলেন যে জানুয়ারি মাসে নির্বাচন হবে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই কারণে আমরা বারবার রোড ম্যাপের কথা বলছি, কিন্তু একই সাথে এটাও কিন্তু আমরা পরিষ্কার বলছি প্রয়োজনীয় যা সংস্কার করতে চায় সরকার এবং আমরা যেটা সবাই একমত হই, সেই সংস্কার বাস্তবায়ন আমরা ন্যূনতম ছাড় দেব না। সুতরাং এখানে রাজনৈতিক কোন দল ক্ষমতায় যাওয়ার জন্য ইউনূস সাহেবকে টেনে নামাতে চায়, এই সমস্ত প্রপাগান্ডা, বিভ্রান্তি ছড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত তৈরি করাচ্ছে। এ বিষয়ে আমাদের সচেতনতা দরকার এবং বন্দর এবং পোর্টকে আমরা প্রধান উপদেষ্টার সাথে বিনয়ের সাথে বলবো, আপনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন। আপনারা অল্প সময়ের জন্য এসেছেন, নির্বাচন এবং এই সংস্কারটা বাস্তবায়ন, আপনার এত জটিল বিষয় তো ঢোকার দরকার নাই। নির্বাচন তো ডিসেম্বরে হয়ে গেল, আর সময় আছে কয় মাস, 6-7 মাস। তাহলে এইটা পরবর্তী গভর্নমেন্ট সিদ্ধান্ত নেই। যেহেতু রাজনৈতিক দলের জায়গা থেকে আপত্তি এসেছে, আমাদের এটি আহ্বান, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, লেট এসেছি, টানা কয়েকদিন সকাল বিকাল বিভিন্ন প্রোগ্রাম শেষে দুঃখিত। ধন্যবাদ।